এই ছেলেটাকে ওরা এত বড় মারলো, তারপরে ঠিক খুব বড় বড় গুলিটা করলো। ওকে যখন এবার বসানো হয়েছে পিছনে অনেক রক্ত পড়তেছে, ছবিগুলো আছে। হাসতে হাসতে বলে, আপু দাওয়া খেয়েছি, দাওয়া দিয়েছি, রাবার বলে খেয়েছি। আমি কত দেখতে ছেলে, বাবা তুই কোথায় আমাকে দেখা। আমার ছেলে কিন্তু ওটার বয়স হয়েছিল মাত্র নবাহিনী কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, ক্লাস করা হয়। অনেক চঞ্চল ছিল, অনেক সাহসী ছিল। ও যখন আমাকে দেশ নিয়ে কথাগুলো বলতো যে আমার ভাইয়ারা আটকে ফেলাইছে, আমি বলছিলাম ওকে আমি তো দেখলাম খবরে ওরা সব দাবি দেওয়া নাই দিচ্ছে। তখন নাফিজ আমাকে কিছু সংকেত দেখাইলো যে আম্মু আপনি তো বুঝতেছেন না, দেখেন এই সংকেতগুলো ভাইয়ারা ভাইয়া নেই নেই ভাইয়াদেরকে বাধ্য করছে। ও আমাকে এই সংকেতগুলো দেখান। তখন আমি নাফিজকে বলছিলাম, বাবা তুমি তো ছোট মানুষ, তোমার তো কঠিন বয়স। তখন আমার নাফিজ আমাকে বলছিল, আম্মু দেশে যদি কোনো পরিবর্তন না আসে আপনার ছেলেরা ভালো ছাত্র হলেও কোনো কাজে আসবে না। আম্মু দেশ পরিবর্তন আসতে হবে। আমার নাফিজ 18 তারিখে স্কেচ টাওয়ারে যায়। আমাকে সে বললে সে খুব চঞ্চল ছিল, খেলাধুলাতে পারত। আমি জানতাম ও খেলতে গেছে। ও আমাকে বলছে আমার ঘরে মেহমান ছিল আমার নানাস, আম্মু আমি আজকে খেলে দেরিতে আসবো। তো আমার নানাস বারবার বলতেছে নাফিস কোথায়, বলে বাবা ও তো বলছে খেলে আসবো। ও আবার মাঝখানে আমার সাথে যোগাযোগ করছে। তো যখন রাবার বোর্ড খেয়েছে, গ্যাস খেয়েছে, তারপরে ও স্কেচটার ভিতরে যে অবস্থান করে একটু রেস্ট নেওয়ার পরে ও বাসায় আসে। বাসায় এসে আমাকে কিছু বলে না, গোসল করে ওরে আমাকে হাসতে হাসতে বলে, আপু দাওয়া খেয়েছি, দাওয়া দিয়েছি, রাবার বলে খেয়েছি। আমি কত দেখতে চাইলাম, বাবা তুই কোথায় আমাকে দেখা। তখন সে বড় বড় টাওয়াজার করে ত্রিকোয়ার্টার প্যান্ট করতো। আমি তো মেহমানের ব্যস্ত, আমি আর এতটা খেয়াল করিনি। তারপরে আমিও চাইতাম ছাত্ররা জীবন, আমি বলতাম আমরা কিন্তু বের হই না বাবার সাথে। আমি ও যে একা একা যা বলতাম, তুমি যদি চাইতে আমাকে দিয়ে যাও। আমি একটু অসুস্থ থাকি বেশি, ও বলতাম আপনি দৌড় দিতে পারবেন না, সার্জারি হয়েছে আপনার, আপনার শরীর খুলে যা, আপনার যাইতে হবে না। বলতাম আমার যাইতে ইচ্ছা করে, বাচ্চাগুলো একটু পানি টানি খাওয়ানোর জন্য। কিন্তু গত 4 তারিখে আমি ওকে মানা করেছিলাম, বাবা আজকে তুমি যাবা না, তুমি তো বের হও, ভাইয়া তো বড় মানুষ, ভাইয়া বুঝে, কিন্তু ছোট মানুষ তুমি আজকে যাবা না, তুমি তো ভাইয়ার সাথে একসাথে যাও না। ও আমাকে কিচ্ছু বললো না, শুধু হাসলো। ওর বাবাও বললো, বাবা তুমি তো একা যাইলে কিছু পারবা না, তুমি ছোট মানুষ, তোমার যদি যেতে হয় আমি একটু বাইরে কাজ শেষ করে আসি, আমি তোমার সাথে যাবো। ওর বাবা বলার সাথে সাথে আমিও বললাম, হ্যাঁ আমরা দুইজন তোমার সাথে যাবো, যাইতে হইলে আমরা দেশ পরিবর্তন তুমি চাও আমিও চাই, তোমার যদি কোনো বিপদ আসে আগে আমি যাই। ও কিচ্ছু বললো না, হাসতে হাসতে ওর বাবারে বললো ওইটা টাকা দাও। ওর বাবা বললো কত দেবো, আপু কত আর দেবো, কয়টা টাকা দাও। ওর আপু প্রথম 20 টাকা দিছিল, তারপর 10 টাকা দিচ্ছে। তারপর আমি বলছিলাম আপু আজকে বাইরে না যাইলে হয় না। তখন নাফিস আমাকে বলে, আম্মু একটু চাই না, আপনি এমন করেন কেন। আমি বলছি, বাবা আজকে আমার মন চাইতেছে না, তুমি বাইরে যাও। কিন্তু আমার নাফিসকে আমি আর এসএসসি রেজাল্টের পরে খুব বুঝতো, জানতো না, খুব কিনতে পারতাম না। আমার নাফিসকে আমি কোনোদিন পরে টিচার দিনেও স্কুল করছি, কোচিং করছি, জিপিএ 5 পেয়েছে, ভালো একটা রেজাল্ট করেছিল। রেজাল্টের পরে আমি আর কলেজে ভর্তির পরে আমাকে একটা কথা বলতো, আমার যে রেজাল্ট ছিল আমি ঢাকা কলেজ পেতাম, আমি বিজ্ঞান কলেজ পেতাম, আমি তো নৌবাহিনী কলেজ পেতাম। আমার আপুর তো এখন পজিশনটা খারাপ, আমার আপুর তো অনেক টাকা লাগে, ওর টিউশনি খোঁজ করে। আমি বলি না বাবা, আমি তোমাকে তোমার ভাইয়াকে ইন্টারমিডিয়েট পাস করেছি, তোমাকেও আমার কষ্ট হইলো, তোমার এখন টিউশনি লাগবে না, আমি ওকে 2টা টিউশনি বাদ করে দিই। আমি তোমাকে ইন্টারমিডিয়েট করতেও কষ্ট হলো, আমরা লেখাপড়া করবো। তারপরে যখন বের হয়েছে আমি বাধা করাতে আমার নাফিস টিউশনিতে, প্রাইভেটে গেলে, স্কুলে গেলে, মসজিদে গেলে আমাকে 3 বার সালাম দিতে। সেদিন আমি না করার বলে আওয়াজও করে না, আমাকে সালামও দেয়। তারপরে আমি ওর আব্বু বারবার ওর ফোনে ফোন দেয়, ওর কোনো ফোন ছিল না, আমার ফোনটা ও ইউজ করতো, ওকে দিয়ে রাখতাম, আর আমি এমনি অনেক টাইম ইউজ করতাম। ওর আব্বু বারবার ওকে ফোন দেয়, না পাওয়াতে আমাকে বলে তোমার ছেলে তো ফোন ধরে না। তখন আমার খেয়াল নাই, আমি ভাবতেছি যে নাফিস বাইরে গেলে আধা ঘন্টা ভিতরে চলে আসে, কেন আসতেছেন আল্লাহ। আমি খালি ভাবতেছি সোজা
করছি বা খুবই হাঁটতেছি, এরকম করতে করতে আমার নামাজের টাইম চলে যাচ্ছে। পরে দেখলাম ওর ফোনটা ওর রুমে, ওর ফোন, ও যে ফোনটা ইউজ করে ফোনটা ওর রুমের সাথে সাথে ওর আব্বার ফোন দিলাম যে তোমার ছেলে ফোন করবে কি করে, তো ফোন দেয়। ও ঘড়িটা চাই বের হতো না, ওর বেডটা সবকিছু ওর টেবিল। তারপর আমার এত খারাপ লাগতেছিল না, আমার এটুকুই খারাপ লাগতেছিল ও একা কোচিং এ গেলে আসতে একটু দেরি হয়, তখন এখনো কেন আসতেছে। এরকম করতে করতে আমি নামাজে যাই, প্রায় 40 বেজে যায়, 2টা। ঘড়িতে দেখছিলাম তাড়াতাড়ি নামাজে গেলাম, আমি খরচ শেষ করার আগে 2টা পর বাচ্চা কাটছে আমার পিছনে, আমার ওর টেপটা। তারপর ঠিক 3টায় আমি ফোনটা রিসিভ করি, আমার ছেলে আমাকে সালাম দিয়ে বলে, হ্যালো আম্মু, আমি তো হাঁটতে বের হয়েছিলাম, আপনি তো বলে বের হয়নি। আম্মু আমি তো আন্দোলনে শুনছি। বাবা তুমি কোথায় আন্দোলনে গেছো? আম্মু আমরা বন্ধুরা বের হয়েছি, আমরা একদমের মিছিল পাইছি, বড় ভাইয়াদের সাথে আসছি, আমরা 5 বন্ধু আসছি। আব্বু তুমি আয়সা করো, আমার খুব খারাপ লাগতেছে, তোমার আব্বু রাগ করবে, তোমার আব্বু বলছিল তোমাকে নিয়ে যাবে। আমার কথা উপরান্তে থেকে আমার নাফিস বলে, হ্যাঁ আব্বু আয়সা করতেছে, আব্বু আয়সা করতেছে। এটাই ছিল নাফিসের সাথে আমার শেষ কথা। তারপরে দেখি ওরা যেতে চাইছিল শাহবাগ হয়ে, যাক আমি আর কিছু বলতে পারতেছি না, তারপরে একটু বলবি। শাহবাগ হয়ে ওরা বনভবনের দিকে যেতেছিল, আমাদের পিছিয়ে বাবার কাছ থেকে 30 টাকা নিয়ে একটু পতাকা কিনেছি। পতাকাটা ওর মাথায় বাঁধা হয়েছে, আইডিটা ওর পকেটে, ওর বন্ধুরা চালাকি করে ওরা আইডিটা ছোড়ায়নি, ও পতাকাটাও পাচ্ছে, আইডিটাও চলেছে। আমার নাফিস আমার মধ্যে সুন্দর মুদ্রা, অনেক সুন্দর ছিল, অনেক লম্বা ছিল, ছিল হাতগুলোতে এত ভরে মারছে। আপনারা ছবিটাতে খেয়াল করে দেখে, এত ছোট একটা মানুষ এত ভয় দেওয়া হয়েছে। ওর ডাক্তার, ও সবসময় নামাজ পড়তো। ছোট হইতে আমি আমার গাওসলা মসজিদের সামনে আমার বাসা, আমি ওদেরকে নিয়ে মসজিদে যাবো, ওরা পিছিয়ে ছিল, তার একটু বড় হয়েছে, ওরা ভুলে যেত। আমার নাফিজের কোনো ছোট থেকে রোজা গেছে না বলতেছে। আমার এই ছেলেটাকে ওরা এত বড় মারলো, তারপরে ঠিক খুব বড় গুলিটা করলো। আমি খালি আল্লাহকে ডাকতেছি, কেন আমার নাফিস এখন আসে না। তারপরে আমার আল্লাহ হয়তো আল্লাহর অশেষ সম্পদ, ওরা টুকরিতে পড়ে বেড বলে ফেলে দেবে, কিন্তু আমার নাফিস একটু লম্বা চোরা ভালো ছিল, পারেনি। বা আমার আল্লাহকে আমি ডাকতেছি, এর মাঝে রিক্সাওয়ালা নুরু বাইরে দেয়, এটা নুরু বাইরে রিক্সা উঠেছে। আমার নাফিসের সাথে কেউ ছিল না যে ধরবে, ওকে যখন এবার বসানো হয়েছে, পিছনে অনেক রক্ত পড়তেছে, ছবিগুলো আছে। একজন অফিসার লেভেলের নুরু ভাই বলছে, আমি তার ছিলাম না, বলতেছে মরে নাই, বাইসে আছে, আরো 2টা গুলি পর। রিক্সাওয়ালা বলছে ওরা মর্গে দিয়ে জানালে তো রিক্সা পুরাই দেওয়া হবে না, তোর পায়ে গুলি করে দেবো। তারপরে রিক্সাওয়ালা অনেক কষ্ট পর্যন্ত দেওয়া হয়, তখন আমার নাতি রিক্সার রোডটা ধরে আছে। কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরাও কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। আমার নাফিসকে কেউ হসপিটালে ঢুকতে দেওয়ানি। তখন আমার এখনো নামাজে গেলে যখন মনে হয় এভাবে আমার নাফিস পড়ে আছে জীবিত অবস্থায়, কিরকম লাগছিল। আমি মনে যেতে গেলে আমি ঠিক থাকতে পারি না। আমার মনে আসে আমার নাফিস এত ছোট একটা বাচ্চা, 16 শেষ 17-তে পড়ছে, হাসিনা আসার পরে আমার নাফিসের বেড়ে ওঠে, এতটা নিঃশ্বাসতা আমার সাথে হয়েছে। একটা ছোট্ট মানুষ, আর কোটার মুখ হয়েছিল না, একদমে ও গেছিল দেশের পরিবর্তন আসতে। তবে আমার অনেক কষ্টের মাঝেও আমার দেশ পরিবর্তন আসছে। হয়তো আমার নাফিসকে আল্লাহর অশেষ রহমতে, আমার নাফিসের ছোটবেলা নামাজ পড়তো, আমিও 5 ওয়াক্ত আল্লাহর কাছে হাজিরাতে, আমি জানি না আমার আল্লাহর ডাকের কারণে আমার নাফিসকে পাইছি কয়টা কি বলতে পারি না, তবে আমরা পাইছি। আমার বড় বিএফ শাহিদের স্টুডেন্ট ছিলেন, যার সুবাদে আমার নাফিসের লাশটা অনেক কষ্টের মাঝে আমরা নিতে পারছি, না হলে 2 জায়গায় আটকাই দিছিল। ওগুলো তো আমি তো কিছু বলতে পারি না। যখন আমাকে বর্গে দেখানো হয়েছে রাত করে, এইটাও আমি জানি না,
ওর আব্বার সাথে আমি অনেক কিছু দেখছি, ওই দিন ঢাকা শহরের অনেক জায়গায় ঘুরছি, আমি টাইম টেবিল কিছুই বলতে পারবো না। কিন্তু হসপিটালের মর্গে যখন আমার ছোট ভাইয়ের বউ আমাকে দেখালো, আমি বারবারে বলতেছিলাম, তখন আমার বিশ্বাস ছিল। ওর আব্বু যখন মর্গে যায় লাশ থেকে, আমি শুধু বলতেছিলাম, আমি এখানে আসলে আমাকে আছে। আমার সম্পূর্ণ ধারণা ছিল আমার নাফিজ আমাকে আজকে ছাড়াতে চাই না, আমাকে না বলে আমার নাফিজ চাইতে পারে না। আমার খাটিয়াতে আমার নাফিজকে না দেখা পর্যন্ত আমার মনে আসে না আমার নাফিজ চলে গেছে নাফিজের দেশে। কারণ আমার নাফিজ আমাকে না বলে এক মিনিট শুধু বের হতো না, আমাকে সালামটা দিয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।